হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিপাহী বিদ্রোহের ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন দেখব। আমি দুটো পার্টে সিপাহী বিদ্রোহের ওপর প্রায় 50-60টা কোশ্চেন আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আশা করি এই কোশ্চেনগুলোর পর সিপাহী বিদ্রোহ থেকে আর কোনো নতুন কোশ্চেন সেই অর্থে থাকবে না। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হুইচ প্লেস ইজ নট দি সেন্টার অফ দি সিপাহী মিউটিনি? আজমির, নেমিচু, আহার অ্যান্ড জয়পুর। সঠিক উত্তর হচ্ছে জয়পুর, অর্থাৎ এই চারটে জায়গার মধ্যে কোন জায়গাটি সিপাহী বিদ্রোহের কোনো কেন্দ্র ছিল না? সঠিক উত্তর হচ্ছে জয়পুর। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট অফ রিভল্ট অফ 1857 ওয়াজ ল্যাক অফ মডার্ন উইপন্স, অস্ত্রশস্ত্রের নতুন অস্ত্রশস্ত্রের অভাব, ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যামং দি রেবেল অ্যান্ড ইউনিয়ন, বিদ্রোহীদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, ল্যাক অফ ডিসিপ্লিন অ্যামং দি রেবেল, বিদ্রোহীদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব, অ্যান্ড অল অফ দি অ্যাবভ। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই চারটে কারণই হবে, সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবভ। নেক্সট কোশ্চেনে আসছি, ম্যাচ অফ দি ফলোয়িং। বাঁ দিকে কিছু বিদ্রোহের নাম দেয়া আছে এবং ডান দিকে কিছু জায়গার নাম দেয়া আছে। কোন বিদ্রোহ কোন জায়গায় হয়েছিল এটা আপনাদের ম্যাচ করতে হবে। মোবলা বিদ্রোহ, রামসই বিদ্রোহ, কুকা বিদ্রোহ এবং পাবনা বিদ্রোহ। ডান দিকে জায়গার নামগুলো আছে মহারাষ্ট্র, বেঙ্গল, মালাবার এবং পাঞ্জাব। কোন বিদ্রোহ কোন জায়গায় হয়েছিল সেটা ম্যাচ করতে হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, রামসই বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রে, কুকা বিদ্রোহ হয়েছিল পাঞ্জাবে এবং পাবনা বিদ্রোহ হয়েছিল বেঙ্গলে। এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি 2013 সালে কোশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, হুইচ লিডার্স ডেথ অফ 1857 ওয়াজ আননোন, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহের কোন নেতার মৃত্যু সম্বন্ধে কিছু জানা যায় না? অপশান নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই এবং শাহজাফর। সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়ার ডিড কানওয়ার সিং অ্যান্ড মৌলভী আহমদুল্লাহ লিড দি সিপাহী মিউটিনি, মানে কোথায় কানওয়ার সিং এবং মৌলভী আহমদুল্লাহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? আহর অ্যান্ড ফৈজাবাদ, অপশান এ। অপশান বি লখনৌ অ্যান্ড মিরাট, অপশান সি পাঞ্জাব অ্যান্ড কলকাতা, অপশান ডি আহর অ্যান্ড পাটনা। সঠিক উত্তর হচ্ছে আহর অ্যান্ড ফৈজাবাদ, অর্থাৎ কনওয়ার সিং আহরে এবং মৌলভী আহমদুল্লাহ ফৈজাবাদে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ম্যাচ অফ দি ফলোয়িং রেলওয়ে গ্রুপ ডি 2006 সালে এসেছিল। রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহ টু, তাঁতিয়া টুপি এবং বেগম মহল দেওয়া আছে এবং ডান দিকে কতগুলো জায়গার নাম দেওয়া আছে, ঝাঁসি, দিল্লি, কানপুর, লখনৌ। অর্থাৎ কে কোন জায়গায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেইটাই আপনাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে, বাহাদুর শাহ টু দিল্লিতে, তাঁতিয়া টোপি কানপুরে এবং বেগম মহল লখনৌতে। এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসছি, হুইচ ব্রিটিশ পার্সন অ্যাডমিটেড দ্যাট সিপাহী মিউটিনি ওয়াজ দি ফার্স্ট ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়া? কোন ব্রিটিশ ভদ্রলোক বলেছিলেন যে সিপাহী বিদ্রোহী হলো ভারতের প্রথম জাতীয় মুভমেন্ট? লর্ড রিপন, লর্ড উইলিয়ামসন, ডিজারেলি অ্যান্ড লর্ড মিন্টো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডিজারেলি। ডিজারেলি কে ছিলেন? বেঞ্জামিন ডিজারেলি ওয়াজ এ ব্রিটিশ পলিটিশিয়ান অফ দি কনজারভেটিভ পার্টি হু টুয়াইস সার্ভড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম, এবং তিনি বলেছিলেন দি রিভল্ট ওয়াজ মোর দ্যান এ মিউটিনি অফ ইন্ডিয়ান ট্রুপস। Next question, revolt of 1857 was an extension of social progress that English had already initiated. Who among the following said this? নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছিলেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ছিল একটা এক্সটেনশন অফ সোশ্যাল প্রোগ্রেস, সামাজিক প্রোগ্রেসের একটা এক্সটেনশন যেটা ইংরেজরা অলরেডি শুরু করে দিয়েছিল? কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, ম্যাক্স মন অ্যান্ড ডেভিড মুলার। সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দি কারেক্ট অল্টারনেটিভস। কুইন ভিক্টোরিয়া প্রোক্লামেশন ইন দি ইয়ার 1858 ওয়াজ। কুইন ভিক্টোরিয়ার প্রোক্লামেশন 1858-এ কী ছিল? টু ডিসক্লেম এনি ইন্টেনশন টু অ্যানেক্স ইন্ডিয়ান স্টেট, টু প্লেস দি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দি ব্রিটিশ ক্রাউন, টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ট্রেড উইথ ইন্ডিয়া। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াতে বাণিজ্যের যে প্রসার ঘটাচ্ছিল সেখানে হস্তক্ষেপ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করেছিল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রাউনের আন্ডারে, অর্থাৎ ইংল্যান্ড থেকেই ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হবে সেই ব্যবস্থা করা হয়েছিল। ডিসক্লেম এনি ইন্টেনশন টু অ্যানেক্স ইন্ডিয়ান স্টেট,
অপশানগুলোর মধ্যে অনলি অপশান 1 কারেক্ট, অনলি অপশান 2 কারেক্ট, অপশান 1 অ্যান্ড 2 আর কারেক্ট অ্যান্ড অপশান 1, 2 অ্যান্ড 3 আর কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে তিনটি অপশানই ঠিক। নেক্সট কোশ্চেনে আসছি, আজিমুল্লাহ ওয়াজ লয়াল ফলোয়ার অফ। আজিমুল্লাহ কার বিশ্বস্ত সহচর ছিলেন? নানা সাহেব, বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ টু অ্যান্ড রানী ঝাঁসি। সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। নেক্সট কোশ্চেন, মঙ্গল পান্ডে ওয়াজ হ্যাংড অন ড্যাশ বিকজ অফ অ্যাটাকিং হিজ অফিসার্স ইন ব্যারাকপুর। অর্থাৎ মঙ্গল পান্ডের কবে ফাঁসি দেওয়া হয়েছিল? অপশান এ 28শে মার্চ 1858, অপশান বি 28শে মার্চ 1857, অপশান সি 29শে মার্চ 1857 এবং অপশান ডি 31শে মার্চ 1857। মঙ্গল পান্ডের ফাঁসি হয়েছিল 29শে মার্চ 1857। নেক্সট কোশ্চেন, আফটার দি ফেলিওর অফ রিভল্ট ইন দিল্লি বাহাদুর শাহ জাফর ওয়াজ এক্সিলড টু হুইচ প্লেস। দিল্লিতে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? সেলুলার জেল, পোর্ট ব্লেয়ার, অপশান বি কাবুল, অপশান সি রেঙ্গুন অ্যান্ড অপশান ডি এলাহাবাদ। সঠিক উত্তর হচ্ছে রেঙ্গুন। বাহাদুর শাহ জাফর ওয়াজ সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট। বাহাদুর শাহ জাফরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ব্রিটিশ কিল্ড হিজ সন ইন ফ্রন্ট অফ হিম। Bahadur Shah Jafar and his wife Begum Jinath Mohol were sent to prison in Rangoon in October 1858. নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 13, লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয়। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ ক্যানিং, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি উইলিয়াম বেন্টিং অ্যান্ড অপশান ডি ওয়ারেন হেস্টিং। সঠিক উত্তর হচ্ছে ক্যানিং। দি টাইটেল ভাইসরয় ওয়াজ ইন্ট্রোডিউস পোস্ট ব্যাটেল অফ 1857। আগে যে পদের নাম ছিল গভর্নর জেনারেল, 1857 সালের পর সেই গভর্নর জেনারেল পদের অবলুপ্তি ঘটানো হয় এবং গভর্নর জেনারেল পদের জায়গায় ভাইসরয় পদের সৃষ্টি করা হয়। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 was an act of Parliament of the United Kingdom passed on 2nd August 1858. East India Company was liquidated. অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের এই অ্যাক্টের মধ্যে দিয়ে, যেটা ব্রিটিশ পার্লামেন্টে 2রা আগস্ট 1858 সালে পাস হয়েছিল, এই অ্যাক্টের মধ্যে দিয়ে গভর্নর জেনারেল পদের অবলুপ্তি ঘটিয়ে ভাইসরয় পদের সৃষ্টি করা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অনেকাংশে কমিয়ে ফেলা হয় এবং ভারতের শাসনভার ডাইরেক্ট ইংল্যান্ড থেকে পরিচালনা হতে শুরু করে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং পেয়ার্স লিডার্স অ্যান্ড দেয়ার রিজিয়ান্স ইজ নট কারেক্ট। অর্থাৎ এখানে কিছু লিডার এবং তারা কোন কোন জায়গায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সেইগুলো বলা হয়েছে, তার মধ্যে কোনটা ভুল সেটা বলতে হবে। অপশান এ খান বাহাদুর খান বেরেলি, নানা সাহেব কানপুর, কানওয়ার সিং বিহার এবং লিয়াকত আলী দিল্লি। সঠিক উত্তর হচ্ছে অন্যগুলো ঠিক আছে, লিয়াকত আলী দিল্লি এই অপশানটা ভুল আছে। ইন দিল্লি রিভোল্ট ওয়াজ লেড বাই বাহাদুর শাহ জাফর। অর্থাৎ দিল্লিতে বাহাদুর শাহ জাফর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। হোয়াইল লিয়াকত আলী লেড রিভোল্ট ইন এলাহাবাদ। লিয়াকত আলী এলাহাবাদে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং 1857 মিউটিনি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ক্যানিং এবং লর্ড রিপন। সঠিক উত্তর অবশ্যই লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ওয়াজ দি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়াইল রিভল্ট অফ 1857 broke out. Later when British Crown took over East India Company, the post of Governor General was রিপ্লেসড বাই ভাইসরয়। অর্থাৎ গভর্নর জেনারেলের পোস্টটা রিপ্লেস হয়ে ভাইসরয় করা হলো এবং লর্ড ক্যানিংই ছিল ভারতের প্রথম ভাইসরয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 16, মঙ্গল পান্ডে ওয়াজ দি সিপাই ইন হুইচ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ মঙ্গল পান্ডে কত নম্বর রেজিমেন্টের সৈনিক ছিলেন? 34 নম্বর ব্রিটিশ নেভাল ইনফ্যান্ট্রি, 36 নম্বর ব্রিটিশ নেভাল ইনফ্যান্ট্রি, 40 নম্বর ব্রিটিশ নেটিভ ইনফ্যান্ট্রি অ্যান্ড 30তম ব্রিটিশ নেটিভ ইনফ্যান্ট্রি। সঠিক উত্তর হচ্ছে 34th বা 34তম ব্রিটিশ নেটিভ ইনফ্যান্ট্রির একজন সৈনিক ছিলেন মঙ্গল পান্ডে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ দি ইমিডিয়েট কজ অফ সিপাই মিউটিনি অফ 1857। অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের ইমিডিয়েট কারণ কী ছিল? সাঁওতাল রেভিলিউশন, নিউ এনফিল্ড রাইফেল, প্রহিবিশন অফ সতী অ্যান্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্স।
ঠিক আছে, এই চারটে পয়েন্টের মধ্যে কোনটা ইমিডিয়েট কারণ ছিল? ইমিডিয়েট কারণ ছিল নিউ এনফিল্ড রাইফেল। সাঁওতাল রেভিলিউশন, প্রহিবিশন অফ সর্তি অ্যান্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এইগুলো কারণ ছিল, কিন্তু যেটা একদম প্রত্যক্ষ কারণ যার ফলে বিদ্রোহ শুরু হয়েছিল সেটা হলো নিউ এনফিল্ড রাইফেল। তার কারণ হচ্ছে নিউ এনফিল্ড রাইফেলে তখন একটা কার্টিজ ব্যবহার করতে হতো, যেটা দাঁত দিয়ে ছিঁড়ে বন্দুকে ঢোকানো হতো, এবং একটা রিউমার বা গুজব ছড়িয়ে গেছিলো সেই কার্টিজটা কী দিয়ে তৈরি? শুয়ার এবং গরুর চর্বি দিয়ে তৈরি। যেহেতু মুসলমান সোলজাররা, সৈনিকেরা শুয়োরের মাংস খায় না, এবং হিন্দুরাও ভেজিটেরিয়ান, অনেক হিন্দু সোলজার ছিল, তাছাড়া হিন্দুরা যেহেতু গরুর মাংস খায় না, তাই জন্য সাধারণ সৈনিকদের মধ্যে নিউ এনফিল্ড রাইফেল এবং রাইফেলের কার্তুজ নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছিল, সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার একদম প্রত্যক্ষ কারণ। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দি ফলোয়িং লিডার্স লিড রিভল্ট ইন লখনৌ? অর্থাৎ লখনৌয়ে বিদ্রোহের নেতা কে ছিলেন? বেগম হজরত মহল, কানওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ অ্যান্ড নানা সাহেব। সঠিক উত্তর হচ্ছে বেগম হজরত মহল। বেগম হজরত মহল ওয়াজ দি ওয়াইফ অফ ডিপোস্ট নবাব ওয়াজিদ আলী সাহা। অর্থাৎ ওয়াজিদ আলী সাহার বেগম ছিলেন বা স্ত্রী ছিলেন বেগম হজরত মহল, এবং তিনি লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ব্রিটিশ অফিসার প্লেড প্রমিনেন্ট রোল ইন রিক্যাপচারিং কানপুর অ্যান্ড লখনৌ? কানপুর এবং লখনৌ বিদ্রোহীদের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য কোন ব্রিটিশ অফিসার প্রমিনেন্ট রোল প্লে করেছিলেন? লিউটেন্যান্ট হাডসন, অপশান বি স্যার কলিন ক্যাম্বেল, অপশান সি কলোনিল নীল, অ্যান্ড অপশান ডি জন নিকলসন। সঠিক উত্তর হলো স্যার কলিন ক্যাম্বেল। When news of Indian mutiny reached England in July 1857, the Prime Minister Lord পালমেরস্টোন, এটাও জেনে রাখা দরকার যে ভারতের যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিলেন পালমারস্টোন। তিনি ক্যাম্বেলকে বলেছিলেন যে ভারতে যেতে, এবং ক্যাম্বেল কার জায়গায় এসেছিলেন? জেনারেল জর্জ অ্যানসনের জায়গায় ক্যাম্বেল ভারতে এসেছিলেন। এই জেনারেল জর্জ অ্যানসন কিছুদিন আগেই মারা গেছিলেন, এবং তার জায়গায় তার স্থলাভিষিক্ত হয়েছিল ক্যাম্বেল। ক্যাম্বেল ভারতে এসে পৌঁছেছিলেন আগস্টের 1857 সালের আগস্টে। He relieved and then evacuated Lucknow in November 1857, and after attacking and decisively defeating Tatia Topi at the Second Battle of Kanpur in December 1857. তাঁতিয়া টোপি কলিন ক্যাম্বেলের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, and then Sir Colin Campbell captured Lucknow again in March 1858. নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, who described revolt of 1857 as the first war of independence? রমেশচন্দ্র মজুমদার, চার্লস রিকিস, বিনায়ক দামোদর সাভারকার এবং কার্ল মার্কস। 1857 সালে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার described revolt of 1857 as the first war of independence in his book Indian War of Independence 1857। এই কোশ্চেনটাও জেনে রাখতে হবে যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটার লেখককে ভিনায়ক দামোদর সাভারকার। নেক্সট কোশ্চেনে চলে আসছি, বাই হুম রানী লক্ষ্মীবাই ডেসক্রাইব অ্যাজ দি বেস্ট অ্যান্ড ব্রেভেস্ট মিলিটারি লিডার অফ দি রিবেল? কে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে সবথেকে সাহসী এবং সবথেকে সেরা নেতা বলে মনে করেছিলেন? কোন ইংরেজ? স্যার হিউজ রোজ, লিউটেন্যান্ট হাডসন, চার্লস রিকিস অ্যান্ড স্যার কলিন ক্যাম্বেল। এই চারজনই ছিল ইংরেজ সেনানায়ক বা সেনাপতি। তাদের মধ্যে কে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে সবথেকে সেরা এবং সাহসী বলে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তর হলো স্যার হিউজ রোজ। নেক্সট কোশ্চেনে চলে আসছি, হুইচ ব্রিটিশ অফিসার ক্রাশড দি রিভলস ইন ঝাঁসি? লিউটেন্যান্ট হাডসন, হিউজ রোজ, স্যার কলিন ক্যাম্বেল এবং হেনরি লরেন্স। কোন ব্রিটিশ অফিসার ঝাঁসিতে বিদ্রোহ দমন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে হিউজ রোজ। এর আগের কোশ্চেনই আমরা দেখলাম হিউজ রোজ ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে সবথেকে সাহসী, নির্ভীক এবং সেরা নেতা বলে বর্ণনা করেছিলেন। বেসিক্যালি হিউজ রোজ ছিলেন ইংরেজ সেনানায়ক যার উপর দায়িত্ব ছিল ঝাঁসিতে বিদ্রোহ দমন করার। হিউজ রোজ suppressed the revolt at Jhansi and recaptured Gwalior on 20th June 1858.
the whole central India and Bundelkhand was brought under British control by him। অর্থাৎ বুন্দেলখণ্ড এবং সেন্ট্রাল ইন্ডিয়া আবার ব্রিটিশদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন কে? হিউজ রোজ। নেক্সট কোশ্চেনে আসছি, হুইচ এক্সটার্নাল ইভেন্টস ইনফ্লুয়েন্স দি রিভল্ট অফ 1857। অর্থাৎ কোন এক্সটার্নাল ঘটনা 1857 সালের মহাবিদ্রোহকে প্রভাবিত করেছিল? এখানে চারটে ঘটনার কথা বলা আছে। ফার্স্ট আফগান ওয়ার, পাঞ্জাব ওয়ার, ক্রিমেন্স ওয়ার অ্যান্ড সান্তাল রেভিলিয়েশন। অনলি এ অ্যান্ড বি, অর্থাৎ ফার্স্ট আফগান ওয়ার এবং পাঞ্জাব ওয়ার। নেক্সট ABC তিনটে যুদ্ধ, অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ অপশান হচ্ছে অল দি অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে অল দি অ্যাবভ। All the wars took place during the same time and hence had a lot of effect on Indian mindset। এই চারটি যুদ্ধের ঘটনাই বা বিদ্রোহের ঘটনাই মহাবিদ্রোহকে ইনফ্লুয়েন্স করেছিল, যার মধ্যে প্রথম আফগান যুদ্ধ হয়েছিল 1838 থেকে 42, পাঞ্জাব ওয়ার হয়েছিল 1845 থেকে 49, ক্রিমেন্স ওয়ার হয়েছিল 1854 থেকে 56 এবং সাঁওতাল বিদ্রোহ ছিল 1855 থেকে 57। নেক্সট কোশ্চেনে চলে আসছি। Question number 24. What were the socio-religious causes during the period that caused unrest among the people? অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় কারণ কি ছিল এই মহাবিদ্রোহের সময়কালে, যেটা সাধারণ লোককে আনরেস্ট বা অসহিষ্ণু করে তুলেছিল? অপশান এ অ্যাক্টিভিস্টিস অফ খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ, অ্যাটেম্পস টু ব্রিং সোশ্যাল রিফর্ম, সমাজ সংস্কার করার চেষ্টা, ট্যাক্সেশন অফ মস্ক অ্যান্ড টেম্পল ল্যান্ডস, অর্থাৎ মসজিদ এবং মন্দিরের জমির ওপর কর বসানো, রেসিয়াল সুপিরিয়রিটি কমপ্লেক্স অফ ব্রিটিশ এবং ব্রিটিশদের জাত্যাভিমান। অপশান ABC। অপশান বিতে আছে অল অফ দি অ্যাবভ, অপশান সিতে আছে অনলি সি এবং অপশান ডিতে আছে সি অ্যান্ড ডি। স্বাভাবিকভাবেই উত্তর হবে অল দি অ্যাবভ, অর্থাৎ এই সবকটা কারণই সাধারণ লোকের মধ্যে অসন্তোষ এবং অসহিষ্ণুতা তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফাইন্ড দি ইনকারেক্ট ম্যাচ ফর দি সেন্টার অফ দি রিভল্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড ব্রিটিশ অফিসার। ঠিক আছে, অর্থাৎ কোন ব্রিটিশ অফিসার কোথায় বিদ্রোহে দমনের দায়িত্বে ছিলেন? এখানে আমরা চারটে অপশান দিচ্ছি। প্রথম অপশান দিল্লি জেমস নীল, কানপুর স্যার হিউজ হুইলার, লখনৌ হেনরি লরেন্স, স্যার কলিন ক্যাম্বেল, ঝাঁসি স্যার হিউজ রোজ। এই চারটে অপশানের মধ্যে তিনটে ঠিক আছে, একটা ভুল আছে। কোনটা ভুল আছে? ভুল আছে দিল্লি জেমস নীল। ইন দিল্লি দি অফিসার্স ওয়াজ জন নিকলসন, উইলিংবেই অ্যান্ড হাডসন। অর্থাৎ দিল্লিতে বিদ্রোহ দমনের দায়িত্বে মেনলি ছিলেন জন নিকলসন, তার সাথে ছিলেন হাডসন এবং জেমস নীল। যেখানে ফার্স্ট অপশানে যার কথা বলা হয়েছে জেমস নীল, তিনি ছিলেন বেনারসে বিদ্রোহ দমনের দায়িত্বে। নেক্সট কোশ্চেন, হুইচ among the following is not true about the revolt? নিচের কোনটা বিদ্রোহ সম্বন্ধে সত্যি নয়? The revolt was marred by communal riots. There was a complete cooperation between Hindus and Muslim at all levels, people, soldiers and leaders। অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে কোঅপারেশন ছিল এবং সাধারণ লোক এবং সৈনিকদের মধ্যেও কোঅপারেশন ছিল। কাউ স্লাক্টার ওয়াজ ব্যান্ডেড, অর্থাৎ গরু কাটা নিষিদ্ধ হয়েছিল। এছাড়া ছিল অপশান ডি, রিবেলস অ্যাকনলেজ বাহাদুর শাহ জাফর অ্যাজ দি এম্পায়ার। অর্থাৎ বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে সম্রাট হিসেবে মেনে নিয়েছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দি রিভল্ট ওয়াজ মার্ডেড বাই কমিউনাল রায়োটস। এখানে বলেছে কোনটা সত্যি নয়, অর্থাৎ বি, সি এবং ডি এই তিনটে সত্যি, এ সত্যি নয়। কেন সত্যি নয়? দি রিভল্ট ওয়াজ মার্ডেড বাই কমিউনাল রায়োট, ইটস ফলস বিকজ people and politics were not basically communal before 1858। অর্থাৎ বলা হচ্ছে 1858 সালের আগে সাধারণ লোক এবং তখনকার পলিটিশিয়ানদের মধ্যে কমিউনাল ব্যাপারটা সেই রকমভাবে ছিল না, অর্থাৎ সাম্প্রদায়িকতা জিনিসটা 1858 সালের আগে ভারতের সমাজ ব্যবস্থা অর্থনীতিতে সেই রকমভাবে ছিল না। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড রিভল্ট অফ 1857 ফেল? কেন 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল? চারটে এখানে কারণ দিচ্ছে। ইট ওয়াজ নট জয়েন্ড বাই দি সার্টেন গ্রুপ
অ্যান্ড ক্লাসেস, এটা কিছু লোক এবং কিছু সম্প্রদায়ের কিছু ক্লাস, সমাজের বিভিন্ন শ্রেণীর লোক এবং কিছু গ্রুপ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। মডার্ন এডুকেটেড ইন্ডিয়ানস লুকড অ্যাট ইটস ব্যাকওয়ার্ড লুকিং, যারা শিক্ষিত ভারতীয় ছিল তারা এটাকে ভালো চোখে দেখেনি। ইন্ডিয়ান সোলজার্স ওয়ার ওয়েল ইকুইপড, ভারতীয় সৈনিকেরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত ছিল। দেয়ার ওয়াজ এ কোহারেন্ট ইডিওলজি ডিউরিং দি রিভল্ট, অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে বা বিদ্রোহের নেতাদের মধ্যে একটা আদর্শগত দিক থেকে সবাই এক ছিল। অপশান এ অল অফ দি অ্যাবভ, অপশান বি এ বি সি, এই তিনটে ঠিক। অপশান সিতে হচ্ছে অনলি ডি, শুধুমাত্র ডিটা ঠিক, এবং অপশান ডিতে হচ্ছে এ এবং বি, প্রথম দুটো ঠিক। এখানে হচ্ছে প্রথম দুটো ঠিক, অর্থাৎ ইট ওয়াজ নট জয়েন্ড বাই সার্টেন গ্রুপ অ্যান্ড ক্লাসেস অ্যান্ড মডার্ন এডুকেটেড ইন্ডিয়ানস লুকড অ্যাট ইটস ব্যাকওয়ার্ড লুকিং। এটাই সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণের মধ্যে এ দুটো হচ্ছে অন্যতম কারণ। আর অন্যগুলো ইন্ডিয়ান সোলজার্স আর ওয়েল ইকুইপড, এটা তো ছিলই না। এবং দেয়ার ওয়াজ এ কোহারেন্ট ইডিওলজি ডিউরিং দি রিভল্ট, যে একই আদর্শ সবার মধ্যে ছিল না। দি সোলজার্স ওয়াজ এ প্রেজেন্ট ইন ইউনিফর্ম, দে ওয়ার নট ওয়েল ইকুইপড অ্যান্ড হ্যাড নো প্রপার লিডারশিপ, এবং নেতাদের এবং সৈনিকদের মধ্যে যে সঠিক নেতা একজন হবে বা সঠিক নেতৃত্বেরও অভাব ছিল। এছাড়া দি পিপল হ্যাড ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, অর্থাৎ সবার আদর্শগত দিক থেকে সবাই এক রকম ভাবছিল না, এক একজনের লক্ষ্যমাত্রা বা এক একজনের লক্ষ্য ছিল এক এক রকম, অ্যান্ড হেন্স নো কোহারেন্ট ইডিওলজি এক্সিস্টেড। নেক্সট কোশ্চেনে চলে আসছি, ফাইন্ড দি ইনকারেক্ট অপশান। Introduction of the Enfield rifle was the immediate factor for start of the revolt. Statement B, the revolt broke out in the northern and central part of India. Only option A is correct, only option B is correct, both A and B are correct and none of the above. এই দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে ইনকারেক্ট কোনটা দেখে নেওয়া যাক। নান অফ দি অ্যাবভ, অর্থাৎ এই দুটো যে স্টেটমেন্ট আছে এখানে একটাও ইনকারেক্ট নয়, দুটোই সঠিক। অর্থাৎ এনফিল্ড রাইফেল ছিল ইমিডিয়েট ফ্যাক্টর টু স্টার্ট অফ দি রিভল্ট অ্যান্ড রিভল্ট ব্রোক আউট ইন নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল পার্ট অফ দি ইন্ডিয়া। ভারতের সব জায়গায় সিপাহী বিদ্রোহ হয়নি, সেটা আমরা জানি। দি সোলজার্স থট দ্যাট দিস রাইফেল উইল ডিস্ট্রয় দেয়ার রিলিজিয়ান অ্যাজ দি কার্টিজ হ্যাড টু বি বিটেন অফ। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার দি ইমিডিয়েট কনসিকোয়েন্স অফ দি রিভল্ট? রিভল্টের বা বিদ্রোহের ইমিডিয়েট কনসিকোয়েন্স কী ছিল? ডাইরেক্ট রেসপন্সিবিলিটি টু অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দি অ্যাজিউমড বাই দি ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ভারতীয় শাসন ব্যবস্থা ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউনের তলায় চলে গেছিলো এবং ইংল্যান্ড থেকে ডাইরেক্ট পরিচালিত হতে শুরু করেছিল। কোম্পানি রুল, কোম্পানি বলতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হচ্ছে। কোম্পানি রুল ওয়াজ অ্যাবলিশড, কোম্পানির রুল অ্যাবলিশ হয়ে গেছিলো। কুইন্স প্রোক্লামেশন ওয়াজ অ্যানাউন্সড বাই লর্ড ক্যানিং অ্যাট এলাহাবাদ, কুইনের প্রোক্লামেশন লর্ড ক্যানিংয়ের দ্বারা এলাহাবাদ থেকে প্রচারিত হয়েছিল। এই তিনটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবার অপশান দেওয়া হচ্ছে অল অফ দি অ্যাবভ, অনলি সি, অনলি বি, এবং অপশান ডি হচ্ছে এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি স্টেটমেন্ট ঠিক। সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবভ। ইমিডিয়েট কনসিকোয়েন্সে এই তিনটে কারণই ঠিক ছিল, অর্থাৎ ভারতীয় বিচার ব্যবস্থা ইংল্যান্ড থেকে ডাইরেক্ট পরিচালিত শুরু হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল অবলুপ্তি হলো, এবং কুইন্স প্রোক্লামেশন লর্ড ক্যানিং দ্বারা এলাহাবাদ থেকে প্রচারিত হয়েছিল। আজকের ভিডিওর 30তম প্রশ্ন এমসিকিউ টাইপ, এবং শেষ প্রশ্ন হচ্ছে এটাই, হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর কারেক্ট? নিম্নলিখিত তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা অথবা কোনগুলি হলো কারেক্ট? লাইসেন্সিং অ্যাক্ট ওয়াজ অ্যান রিঅ্যাকশান টু দি রিভল্ট অফ 1857, 1857-এর মহাবিদ্রোহের ফলস্বরূপ বিভিন্ন ঘটনার মধ্যে লাইসেন্সিং অ্যাক্ট ছিল একটা। আন্ডার দিস অ্যাক্ট গভর্নমেন্ট রিজার্ভড দি রাইট টু স্টপ পাবলিকেশান অ্যান্ড সার্কুলেশন অফ এনি বুক, নিউজ পেপার অ্যান্ড প্রিন্টেড ম্যাটার, অর্থাৎ বিভিন্ন ধরনের বই, খবরের কাগজ এবং প্রিন্টেড ছাপানো কোনো ম্যাটার প্রচার করা বন্ধ করে দিয়েছিল সরকারের পক্ষ থেকে। ইট ওয়াজ অ্যান অ্যাডিশন টু দি অলরেডি এক্সিস্টিং মেটা ক্যাফে অ্যাক্ট, মেটা ক্যাফে অ্যাক্ট তো তার আগেই ছিল, ঠিক আছে, তো এটা মেটা ক্যাফে অ্যাক্টের সঙ্গে একটা অ্যাডিশান ছিল। অপশান এতে হচ্ছে অল অফ দি অ্যাবভ,
অপশান বি অনলি সি, অপশান সি অনলি বি অ্যান্ড অপশান ডিতে হচ্ছে এ অ্যান্ড বি। সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবভ, অর্থাৎ এ, বি এবং সি এই তিনটি ঘটনাই সত্যি ছিল। তো বন্ধুরা, সিপাহী বিদ্রোহ সম্বন্ধে আমি পার্ট 1 এখানেই শেষ করলাম 30টা এমসিকিউর মধ্যে দিয়ে। খুব তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে আসি সিপাহী বিদ্রোহের ওপর, যেখানে আরও 30টি এমসিকিউ কোশ্চেন এবং তার অ্যান্সার আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি কোনো টপিক ওয়াইজ যত এমসিকিউ কোশ্চেন হতে পারে আপনারা যদি ভালোভাবে সেগুলো আলোচনা করেন, প্রায় কোনো কোশ্চেনই আর আপনাদের অজানা থাকবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলে ক্লিক করবেন, যাতে আমি আরও ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।